তখন আমি ফিল করছি যে আমি যখন যাচ্ছি তখন হচ্ছে আমার পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে। তখন আমরা ক্লাস 10-এ পড়ি। 10-এ আমরা 5 জন বন্ধু ছিলাম। সেই সময়টা আমরা একটা আমাদের ব্যাচ থেকে ফেরার পথে একটা রাস্তা মানে ফাঁকা থাকতো, যেহেতু ঠান্ডার সময়। এরম রেগুলার যাতায়াত করতে করতে তো একদিন একটা ঘটনা ঘটে। তো আমরা যেরকম নর্মাল দিনের মতনই বেরিয়েছি, কোনো সেরকম অসুবিধা ছিল না প্রথমে। যখন আমরা ওই গলিটার মধ্যে এন্টার নেব, তার আগে থেকেই কেমন একটা ফিল হতে শুরু করে। তখন রাত 10টা বাজে। তো সেখানেই মানে আমরা যাচ্ছি নর্মাল। তো এবার যেতে যেতে যখন এন্ট্রি নেব, তখন দেখছি অন্য দিনের তুলনায় সেই দিন গলিটা একটু বেশি অন্যরকম লাগছে, একটু ভয় ভয় লাগছে। বাঁ দিকটা হচ্ছে ছোট পাঁচিল মতো, তার ভেতরটা জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বাড়ি আছে, ওখানে একটা লোক থাকে, আমরা দেখেছি অনেকবার যাতায়াত করার সময়। চলতে চলতে যখন আমরা রাস্তাটা ঠিক মাঝামাঝি জায়গাটায় পৌঁছাই, যেখানটা পুরোটাই অন্ধকার, হুট করে সবাই একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজটা আসে বাঁ দিকের জঙ্গলটা থেকে, মানে বাড়ির দিকটা থেকে। এবার ওখান থেকে যখন আওয়াজটা আসে আমরা সবাই শুনতে পাই, কিন্তু কেউ কারোর সাথে আলোচনাটা করি না। তো সেই সময় পাশে যখন মানে পুরো ফিল করতে পারছি আমার পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে। আমি যখন তাকালাম তখন দেখলাম সেখানে কেউ নেই, কিন্তু আমি টিল নাও ফিল করতে পারছি যে ওখানে কেউ একটা আছে। তো হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই মিস্টিক নাইটসের চ্যানেলে। এটা হচ্ছে এপিসোড নাম্বার 9। আর আজকে আমার সাথে জুড়ে গেছে আমার নিজেরই বোন, আমার বাড়িতেই থাকে অবভিয়াসলি, আমার নিজের বোন। ওর নাম হচ্ছে অন্বেষা, বাট আমি ওকে বোন বলেই ডাকি। তো তুই কেমন আছিস আমি জানি, তাও তুই একবার বলে দে। ভালোই আছি। দেখে মনে হচ্ছে না, যাই হোক। তো এইবার আমরা যেই মেন ঘটনায় মানে যেটা আমরা ডিসকাশনে আসবো বলে এই এপিসোডটা আনছি, তো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিংও বলতে পারি, কারণ ওটা আমি যখন দেখেছিলাম তখন আমার প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছিল। শুধু ইন্টারেস্টিংও লাগেনি, মানে ভয়ও লেগেছিল অনেক, কারণ নিজের বোনের সাথে হচ্ছে অবভিয়াসলি, তো ভয় তো লাগবেই। আর তার সাথে যদি কথা বলা হয় তাহলে কিন্তু অনেকটা বেশি ক্রিপিও জিনিসটা। তো আপনারা শুনুন, হতে পারে আপনাদের সাথেও হয়তো এরকম কিছু হয়, কিন্তু আপনারা সেরকমভাবে নজর দেন না। তো তুই শুরু কর ঘটনাটা। তো তখন আমরা ক্লাস 10-এ পড়ি, এখন 11-এ উঠে গেছি আমি। তো 10-এ আমরা 5 জন বন্ধু ছিলাম, তো খুবই ভালো বন্ধু ছিলাম। তো সেই সময় নভেম্বরের দিকটা হবে, আমাদের টেস্ট পরীক্ষার আগে। সেই সময়টা আমরা একটা আমাদের ব্যাচ থেকে ফেরার পথে একটা রাস্তা মানে ফাঁকা থাকতো, যেহেতু ঠান্ডার সময়। তো সেই সময়টা আমরা যখন আসতাম, বেশ যেমন আর কি বন্ধুরা আসে গল্প করতে করতে, তো ওখানে একটা রাস্তা পড়তো, আমরা প্রায়শই ওখান দিয়ে যাতায়াত করতাম। কিন্তু কোনোদিনই সেরকম যে খুব ভয় লাগছে বা কিছু ফিল হচ্ছে ওরকম কিছুই হয়নি। এরম রেগুলার যাতায়াত করতে করতে তো একদিন একটা ঘটনা ঘটে। তো সেই ঘটনাটা, আমরা সেদিন 5 জন ছিলাম, তো এবার 2 জন ছেলে আর আমরা 3 জন মেয়ে ছিলাম। তো 2 জন আগে যাচ্ছে, মাঝখানে 2 জন, পিছনে 1 জন যাচ্ছে। তো আমরা যেরকম নর্মাল দিনের মতনই বেরিয়েছি, কোনো সেরকম অসুবিধা ছিল না প্রথমে। কিন্তু যখন আমরা ওই গলিটার মধ্যে এন্টার নেব, তার আগে থেকেই কেমন একটা ফিল হতে শুরু করে, কোনোদিন যেটা হয় না সচরাচর, নর্মাল যাতায়াত চলে। আচ্ছা, তো এখানে একটা বিষয় যেটা আমাদের মনে হয় যে ক্লিয়ার করা দরকার অডিয়েন্সের কাছে, যে তুই এটা কোন জায়গার কথা বলছিস। কোন এক্স্যাক্ট জায়গা বলতে হবে না, কিন্তু নর্মালি কোন জায়গায়, মানে কোন এরিয়া বা কটা বেজেছিল তখন রাত্রিবেলা? তো তখন রাত 10টা বাজে। 10টার সময়, যেহেতু আমাদের রাত্রির দিকে ব্যাচটা থাকতো। আর এরিয়া বলতে আমাদের এদিকে রেল পার্ক জায়গাটার নাম, সেখানেই একটা গলি, আমি এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারবো না। তো সেখানেই মানে আমরা যাচ্ছি নর্মাল। তো এবার যেতে যেতে যখন এন্ট্রি নেব, তখন দেখছি অন্য দিনের তুলনায় সেই দিন গলিটা একটু বেশি অন্যরকম লাগছে, একটু ভয় ভয় লাগছে আর কি। আমরা যখন ওখানে ঢুকি তখন বাঁ দিকে, মানে আগে গলিটার বর্ণনাটা দিই যে কিরকম। বাঁ দিকটা হচ্ছে ছোট পাঁচিল মতো, তার ভেতরটা জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বাড়ি আছে, ওখানে একটা লোক থাকে, আমরা দেখেছি অনেকবার যাতায়াত করার সময়। সেখানে একটা কুয়ো আছে, আর পাঁচিলটা ভাঙা আর কি, অনেক দিনের পুরনো, ভাঙা, নিচু। আর ডান দিকে যেরকম বাড়ি থাকে সেরকম, কিন্তু জায়গাটা খুবই ফাঁকা, অন্ধকার। তো সেখান দিয়ে যাওয়ার সময় অবভিয়াসলি বন্ধুরা যেরকম ইয়ার্কি মারে, ভূতের এই সেই নিয়েই আর কি চলছে।
চলতে চলতে যখন আমরা রাস্তাটার ঠিক মাঝামাঝি জায়গাটায় পৌঁছাই, যেখানটা পুরোটাই অন্ধকার, হুট করে সবাই একটা আওয়াজ শুনতে পাই। তো আওয়াজটা শুনে অবভিয়াসলি আমাদের সবার হয়ে গেছে অলরেডি। আওয়াজটা আসে বাঁদিকের জঙ্গলটা থেকে, মানে বাড়ির দিকটা থেকে। জঙ্গলটা অনেকটাই এরিয়া। এবার ওখান থেকে যখন আওয়াজটা আসে আমরা সবাই শুনতে পাই, কিন্তু কেউ কারোর সাথে আলোচনাটা করি না, মানে শুনেও যেন ইগনোর করে গেলাম। আরেকটু এগিয়েই যখন মানে এইটা তো শুনলামই, এবার যখন এগোলাম, যে ভাঙা পাঁচিলটার কথা বললাম সেই সাইডটায় আমি ছিলাম, আমার বাদবাকি বন্ধুরা ডান দিকে ছিল। একটা মেয়ে সেখানে খুবই ভীতু ছিল আমাদের মধ্যে, সে তো আগেই ভয়ে আগে চলে গেছে। তখন আমি ফিল করছি যে আমি যখন যাচ্ছি তখন হচ্ছে আমার পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে তখন। এবার আওয়াজটা যেহেতু শুনেছি, আমরা তো অলরেডি ভয় পেয়ে গেছি। তো সেই সময় পাশে যখন মানে আমি পুরো ফিল করতে পারছি যে আমার পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে, আমি যখন তাকালাম তখন দেখলাম সেখানে কেউ নেই, কিন্তু আমি টিল নাও ফিল করতে পারছি যে ওখানে কেউ একটা আছে। সেই সময়টা আমার কোনো বন্ধুরাই ফিল করতে পারেনি, ওরা জাস্ট আওয়াজটা শুনে ইগনোর করে গেছে। আমি যখন ফিল করতে পারি মনে হয় আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি সেখান থেকে স্টিল এগোতে পারছি না, একটা মানে ওখানেই আমি যেন স্টিল হয়ে গেছি, আর এগোতে পারছি না। এবার তখন বন্ধুরা অনেকটা এগিয়ে গেছে, এগিয়ে যাওয়ার পর আমাকে ডাকছে যাওয়ার জন্য, কিন্তু তখন আমি মানে সেই পরিস্থিতিতে নেই যে আমি এগোবো। যখন ওরা আমাকে ডাকে তখন আমার হুঁশটা ফেরে যে আমাকে এগোতে হবে। তখন তো অলরেডি আমি ভয় পেয়ে গেছি, ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তখন আমি এগোলাম। এবার যখন আমরা গলিটার মুখটায় পৌঁছালাম, আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করলাম যে তোরা কি কিছু শুনতে পেয়েছিস? ওরা বলে হ্যাঁ, আমরাও শুনতে পেয়েছি আওয়াজটা। তখন যথারীতি সবার মধ্যে একটা ভয় ছড়িয়ে গেছে। দেন আসে মেন ব্যাপারটা, যে একটা মেয়ে নাকি দেখতে পায়। আমি তো ফিল করেছি, একটা মেয়ে দেখলো কুয়োর সামনে একটা মহিলা থাকতেই পারে, কারণ ওখানে একটা বাড়ি আছে, আমরা তাই ভেবেছি যে ওখানে একটা বাড়ি আছে, ওখানে কোনো একটা মহিলা কুয়ে কোনো একটা কাজ করছে, তো বালতি ফেলছে। যাই হোক, রাত্রিবেলা কি করছে উনি আমরা কেউ জানি না। এবার বেরিয়েছে, আমরা অনেকটা নর্মাল হিসাবে নিয়েছি যেহেতু ওখানে বাড়ি আছে একজনের। এবার বেরোনোর পর কিন্তু ওই আওয়াজটা খুবই অন্যরকম ছিল, যার জন্য আমরা ভয় পেয়েছি। এবার যে যার মতো বাড়ি চলে গেছি, কোনো ব্যাপার নেই। এবার শুরু হলো মেন ঘটনা। বাড়ি আসার পরে বাড়ি এলাম, আমরা 5 জন ছিলাম, 2 জনের সাথে কিছু হয়নি, একটা মেয়ে যে দেখেছিল তার সাথে কিছু হয়নি। খুব ভয়ে এগিয়ে গেছে তার বাড়িতে। ফার্স্ট ঘটনাটা বলি, সে শুয়ে আছে। রাত্রিবেলা আমরা 10টা এরকম সময় ফিরি, তো 11:30 12টা বাজে। শুয়ে পড়েছে ওরা সবাই। শুয়ে পড়ার পর ও ঘুমাচ্ছে। ও তখন ফিল করছে, তখন তো ঠান্ডার সময়, সবাই লেপ কম্বল এরকম গায়ে দিয়ে রয়েছে, ওর কম্বলটা কেউ একটা টানছে। এবার ও সবসময় একটা পার্সোনাল কম্বল ইউজ করে, ওর কম্বলটা কেউ একটা টানছে। ওর তো তখন যথারীতি মানে ঘুমের চোখ অত বেশি বুঝতে পারছে না যে ঠিক আছে হয়তো পায়ে টান পড়ছে বা বিছানায়, ও আবার টেনে শুয়ে পড়েছে। তো ঠিক আছে, ও সেই দিন রাত্রিটা এভাবে কেটে গেল। এবার এলো মানে নেক্সট দিন, সেদিনটা তো গেল ওরম ভাবেই, সেরম কিছু হলো না। তো আমরা ভুলেই গেছিলাম যে ঠিক আছে, হয়েছে হয়েছে, কেউ ভাবতেই পারেনি যে তারপরে এরকম কিছু হবে। তারপরের দিন মানে রাত্রিবেলা ওই মেয়েটাই শুয়ে আছে। এবার শুয়ে শুয়ে থাকতে থাকতে ও স্বপ্নে দেখছে কেউ ওকে ডাকছে বাইরে থেকে। উঠে বসলো, বসার পর ও খাট থেকে নেমে যেতে শুরু করলো। যখন ওর বারান্দা মানে ওর ঘর, তারপরে বারান্দা, তারপরে গেট, বারান্দায় গিয়ে পৌঁছালো, ওর মায়ের ঘুমটা ভেঙে গেছে কিভাবে জানি না, হয়তো ভাঙার ছিল। এবার ওর মা উঠে দেখছে ও গেটের খিলটা, আমাদের ওদের খিল দেওয়া গেট, খিলটা খুলছে। তখনই ওর মাকে ওর হাতটা ডেকেছে, 3 বার ডেকেছে, কোনো সাড়া দেয়নি, খুলেই চলেছে। ওর মা তখনই গিয়ে হাতটা ধরেছে, তাও কোনো হুঁশ নেই, কি সব বিড়বিড় করছে মনে মনে। এবার যথারীতি অত রাত্রিবেলা এরকম গেট খুলতে যাচ্ছে, তার মধ্যে আবার বিড়বিড় করছে। ওর মা একটা ঠাটিয়ে চড় মেরেছে গালের মধ্যে। তখন ওর ঘুমটা ভেঙে গেছে। ওটা বলছে কি হয়েছে, আমি এখানে কেন, এইসব নিয়ে মানে একটা অবাক হয়ে গেছে ও। তো ওর মা বললো এরকম রাত্রিবেলা করছিস কেন, শুয়ে পড়ে। এরপর এই নিয়ে ওর সাথে টানা 2 থেকে 3 দিন এই ঘটনাটা চলতে থাকে। তারপরের দিন
এর রাত্রিবেলা আরো একটা ঘটনা ঘটে। যখন শুয়ে আছে ও স্বপ্নে দেখছে ওই গলিটায় দেখতে দেখতে, মানে শুধু ওই গলিটা, কেন ক্রিপি জিনিস মানে দেখেনি, কিন্তু ওই গলিটায়। পরের দিন যখন ও ঘুম থেকে ওঠে তখন দেখছো ওর সারা গায়ে আঁচড়ের দাগ, হাতে, পিঠে, পায়ে, সব জায়গায় আঁচড়ের দাগ। ওরা সেরম কিছু করেনি, কবিরাজ ফবিরাজ কিছু দেখায়নি, কিন্তু তারপরে সেটা যখন আমরা ওই গলিটায় যাওয়া বন্ধ করে দিলাম তখন ওর আস্তে আস্তে ঠিক হলো। এবার আসি আমার সাথে। সেই দিন রাত্রিবেলা যখন আমি বাড়ি আসছি, যখন আমার মনে হচ্ছে আমার পিছন আমি এরকম হাঁটছি, আমি যদি দাঁড়াই পিছনে গোড়াটা দাঁড়িয়ে পড়ছি, পিছন ঘুরে যখন দাঁড়াচ্ছি কেউ নেই। অনেকবার হয়েছে এটা। বাড়ি আসার পর নর্মাল দিনের মতো খেয়ে দিয়ে উঠেছি। ওঠার পর যখন আমি শুতে যাব, মানে মা বাবা তো একটু পরে খেয়ে দিয়ে আসে, আমি আগে চলে গেছি শুতে, তখন মনে হচ্ছে ঘরে আমি ছাড়াও কেউ একটা রয়েছে যে আমাকে কন্টিনিউয়াসলি দেখছে। আর তার আগে তো ওরকম একটা ঘটনা ঘটেছে, তাতে তো আমি অলরেডি আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এবার যখন মনে হচ্ছে কেউ একটা আছে, আমি তখন ভয় পেয়ে গেছি। আমি শিওর বুঝতে পেরেছি ওইটা নিয়েই কিছু একটা হচ্ছে। আমি কি করলাম, ফোনটা খুলে হনুমান চালিসাটা বার করলাম, দিয়ে পড়ছি। আমরা বিড়াল পুষি, তো এবার 4-5টা বিড়াল ছিল, তার মধ্যে একটা বিড়াল। আমি যখন হনুমান চালিসাটা পড়ছি, এবার বিড়াল মানেই তো, বিড়াল কাছে থাকা মানে তো নেগেটিভ এনার্জিটা থাকবে না তখন, আর দৌড়ে আসা মানেই রয়েছে আমাদের চারপাশে। এবার আমি যখন হনুমান চালিসাটা পড়ছি, ঘরের মধ্যে মনে হচ্ছে দাপড়ি চলছে চারিদিকে। শীতকাল, হাওয়া কোথা দিয়ে চলবে? এটা একটা ইললজিক্যাল ব্যাপার স্যাপার। হাওয়া মানে ঘরে একটা যদি পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, সেটা তো মানুষ বুঝতে পারে যে চেঞ্জ হয়ে গেল হুট করে। যতক্ষণ আমি পড়ছি আমাদের ঘরে বিড়ালগুলো ডাকাডাকি করছে, দৌড়াদৌড়ি করছে। একটা বিড়াল কোনো দিন আমার কাছে আসে না, দৌড় মেরে উঠে এসে আমি খাটে বসে পড়ছিলাম, কোলে বসে পড়লো। আমি যতক্ষণ হনুমান চালিসাটা কন্টিনিউ করছি, আমার এখনো ভয়ে কাটা দিচ্ছে গায়ে, ততক্ষণ বিড়ালটা বসে রয়েছে আমার কোলে। আর সারা ঘরে উথাল পাথাল চলছে। মনে হচ্ছে যেন মানে কেউ আমাদের ঘরের ওপরটায় মা কালীর ফটোটা লাগানো, চাইছে কিন্তু ঢুকতে পারছে না। আর আমার কন্টিনিউয়াসলি ওটা ব্রেক করার চেষ্টা করছে যে আমি যাতে বন্ধ করে দিই। আমি তো বন্ধ করছি না, মা ডাকছে আমাকে। এখন আমার হনুমান চালিসাটা পড়া হয়ে গেল কন্টিনিউ, আমি কোনো দিকে তাকাইনি, পড়ে গেছে একদম। পড়া যখন শেষ করলাম, তুমি কি আমায় ডাকলে? বলছে না, আমি দেখলাম তুই কি করতে এসছিস এই ঘরে। তো এবার যে বিড়ালগুলো খেতে রেখেছে, এবার বিড়ালগুলো কেন এই ঘরে গেল, তাই জন্য এসছে। তখন এরম বললাম যে এরম, তখন মাকে জানাইনি, তাহলে তো মা ঝাড়তো যে ওইগুলিতে কেন গেছিস বন্ধুরা মিলে। তখন আমি বললাম যে এমনি ভয় লাগছিল, তো হনুমান চালিসাটা পড়লাম, আজকে তো জেনেই যাবে এটা ছাড়লে। এবার তখন হনুমান চালিসাটা পড়লাম, পড়ার পর যেন পুরো পরিবেশটা হালকা হয়ে গেল যখন আমি শেষ করলাম পড়াটা। এবার যাচ্ছি একটা ছেলের বাড়িতে। সেই দিন রাত্রিবেলা যখন ও শুয়ে রয়েছে, ওর মনে হচ্ছে ও একা শোয়, ঘরের মধ্যে কেউ একটা প্রেজেন্ট ওর তখন চারিদিকে। ও যদি এদিকে ঘোরে তাহলে ওর পিছনে শুয়ে আছে, ওদিকে ঘুরলে পিছনে শুয়ে আছে, কিছু নেই, তাও ওর যেন ঘাম দিচ্ছে, ভয় লাগছে। সে অতটা ভয় পায় না সচরাচর। সে উঠে তখন ভাবলো যে আমি বাথরুমে যাব, তো বাথরুমে যাওয়ার জন্য উঠে যখন বাথরুমে যাচ্ছে, কন্টিনিউয়াসলি মনে হচ্ছে পিছন কেউ যাচ্ছে বাথরুমে। তো একটা মানুষের যদি রাত্রিবেলা ওরকম অন্ধকারের কথা মনে হয় আমার পিছন কেউ আসছে, যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। তো বাথরুমে গেল, বাথরুম থেকে আসার পথে মানে বুকের বেশি পাটা থাকলে যা হয়, বাইরের দিকে তাকাচ্ছে কি আছে না আছে, তারপর বাথরুমের দিকে তাকাচ্ছে কি আছে না আছে। সেই সময় মানে এরম যখন তাকিয়েছে, একটা অবয়ব সাট করে সরে গেছে, মানে দেখতে চাইছে কিন্তু দেখে ভয় পেল। এবার যখন এটা দেখেছে, আর কোনো মহিলা অবয়ব, আর দেখে কোনো ওর বলার কিছু নেই, চুপচাপ ঘরে গিয়ে, সেদিন তো একা শুতেই পারেনি, মা বাবার ঘরে গিয়ে একেবারে শুয়ে পড়েছে। এই 3টে ঘটনা হয়েছে, কিন্তু থ্যাঙ্ক গড আমাদের কারো কোনো ক্ষতি হয়নি সেই সময় দাঁড়িয়ে, কারণ আমি পড়েছিলাম হনুমান চালিসা, ওরা কিছু করেনি সেই মুহূর্তে, তো কারো কোনো ক্ষতি করেনি, এটা বেটার। তারপরেও আমরা রাত্রিবেলা তো আর ওইগুলির ত্রিসীমানায় থাকতাম না, সকালবেলা কয়েকবার গেছিলাম একটু খোঁজ লাগাতে যে ওখানে কে থাকে না থাকে, এইসব কিউরিসিটি। যখন আমরা গেছি, তখন কিছুদিন যেতে যেতে একটা খোঁজ পেলাম,
ওখানে মানে মেন ঘটনা, তারপরে আমরা বেশি ভয় পেলাম যে ওখানে একটা মহিলা থাকতো আগে। তো মহিলাটা নাকি মেবি আমার এখন ঠিকঠাকভাবে মনে না পড়লো, কারণ মোটামুটি 1 বছর তো হয়েই গেছে ওই ঘটনার। মহিলাটা ওই কুয়োতে ঝাঁপ দিয়ে সুসাইড করেছিল। আর নয়তো আমি ঠিক এটা কানাঘুষোর মানে রটেছে আর কি, আমরা কোনো শিওর নেই। আর নয়তো গায়ে আগুন দিয়েছে। কারণ আমার যদি পার্সোনালি মনে হয় তাহলে আমার কুয়োটাই বেশি মনে হচ্ছে, কারণ উনি যেদিন রাত্রিবেলা আমার ওই বান্ধবীটা দেখে তখন উনি কুয়ো দিয়ে জল তুলছিল। তখন আমরা মেন ভয়টা পাই যে কি দেখেছি আর কি হয়েছে আমাদের সাথে। তারপরে তো আমরা একেবারে মানে ওই গলিটায় যাওয়া প্রায় বন্ধই করে দিলাম। তারপরে একদিন আমি মায়ের বার্থডে গেছে, তো ভাবলাম ওদেরকে মায়ের বার্থডে গেছে তো কেকটা নিয়ে গিয়ে খাওয়াই। তো এবারে আমাদের কোনো মানে অনেক দিন হয়ে গেছে তো আর তো মাথায়ও নেই যে ঠিক আছে গেছে গেছে হয়ে গেছে। আমরা গেছি, আমরা ওই অন্ধকার জায়গাটায় দাঁড়াইনি, একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছি, কেকটা বার করেছি, ওরা খেয়েছে। এবার কেকটা যতক্ষণ খাচ্ছে আমি কোনো জায়গায় থাকলে আমি খুব ফিল করতে পারি যে কিছু আছে কিছু আছে, এই জিনিসটা খুব ফিল হয় আমার। ওরা যখন কেকটা খাচ্ছে তো আমি হয়তো এখানে দাঁড়িয়ে রয়েছি, ওখানটা হয়তো কোনা করে গলির দেয়ালটা নিচে, আর উপরে জঙ্গলটা আমি দেখতে পাচ্ছি। আর হচ্ছে কন্টিনিউয়াসলি ওখান থেকে কেউ দেখছে। আমার তো আমার ঘটনা সব জানা আছে, আমার তো হয়ে গেছে সেখানে, আমার বন্ধুরা কেউ জানে না এগুলো। তো বুঝতে পারছি যে কিছু একটা তো গন্ডগোল হচ্ছে। না, কেকটা তাড়াতাড়ি খা, এখান দিয়ে আমাদের এখন বেরোতে হবে, এখানে আর দাঁড়ানো যাবে না। ওরা খেলো, বেরোলাম। ওই মেয়েটার সাথে আবার ঘটনা শুরু হলো, মানে আমরা জেনে বুঝেও আরেকবার ভুলটা করলাম আর কি। এবার যখন ও বাড়িতে গেল তারপরের দিন রাত্রিবেলা থেকে আরো ভয়ানক ঘটনা শুরু হলো। চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছে ঘুমের মধ্যে যে আমাকে আঁচড়িও না, মেরো না টাইপের। সকালে যখন উঠছে আমার নিজের চোখে দেখা ওর আঁচড়ের দাগ সারা গায়ে। আর ও ওখানে দাঁড়িয়ে কেকটা খেয়েছিল, ওটা ডিমের। তো বাড়ি গিয়ে এইসব মানে আমাকে মেরো না, এই করো না, সেই করো না, ওর মা বাবা কেউ ওকে ধরে রাখতে পারছে না, মানে ও ছিটকে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার ওর। তো এত ঘটনার পর তো ওর বাড়িতে জানাচ্ছে না, কেউই কারোর বাড়িতে জানাচ্ছি না। কিন্তু যখন দেখলাম এটা এক্সট্রিম লেভেলে পৌঁছে যাচ্ছে তখন বাড়িতে বললো যে এরকম এরকম হচ্ছে আমাদের সাথে। তখন নিয়ে গেল, তখন আর তাবিজ দিল। ওর সহজেই হাওয়া লেগে যায়, তো এই জন্য ওর একটু এরকম হচ্ছিল। কিন্তু টানা ওর মোটামুটি 1 সপ্তাহ তো এটা চলেছেই। আঁচড়ের দাগ, তারপরে ঘর থেকে শুধু বেরিয়ে যাওয়া, আর ঠিক এন্ড মুহূর্তেই ওর মা ওকে আটকায়, মানে তার আগে অব্দি জানতে পারে না। তারপর ঘরের মধ্যে যেন কে আছে এইরকম টাইপের ফিলিংস হয় ওর। আমার বাড়িতে আমারও এই ফিলিংসটা হতো যে কেউ একটা আছে আমার সাথে, কেউ একটা দেখছে আমাকে, এই ধরনের ফিলিংসগুলো হতো। যারা যারা মানে ওখানে যেতাম তাদের সাথেই এই জিনিসগুলো হতো। তো তারপরে মানে আমরা মানে ওই গলিটায় যাবো না ভেবেছি, কিন্তু মানে ওই গলিটা যেন মানে আমরা কোনো না কোনোভাবে ওই গলিতে আমাদের যেতে হচ্ছে। হয়তো আজকে হলে এই গলি দিয়েই যাবো, কিন্তু কোনো একটা হয়তো দরকার পড়লো, দরকার বা কিছু, আমরা ওই গলি দিয়েই যাবো, যেতেই হবে। মানে অটোমেটিক্যালি মানে হ্যাঁ, মাইন্ডটা আমাদের ডাইভার্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি যে ওখানে গেলে এই হবে সেই হবে সব জানি, তাও আমাদের মাইন্ডটা ওদিকে টানছে যে থাক কিছু হবে না, থাক কিছু হবে না, এই ব্যাপারটা চলে আসছে যে এখান দিয়ে যাবো, এখান দিয়ে শর্টকাট পড়ে, মানে আমাদের এটা ধরেন এখান দিয়ে শর্টকাট পড়ে, আবার এতটা ঘুরে যাবো তো এখান দিয়ে যাবো। এবার আবার মানে যখন যেতে আরম্ভ করি, লাস্ট দিন একটা এক্সেসিভ ঘটনা ঘটে, যেটা আমার সাথে ঘটে। আমি যাচ্ছি, মানে আমি পুরো ওনার একটা গাছ আছে, উঁচু একটা গাছ আছে, বুঝতে পারলাম যে ওপরে কিছু একটা আছে। বুঝতে যখন পেরেছি, আমার অত ইয়ে নেই যে আমি আবার উপরের দিকে তাকাবো যে কি আছে। বুঝতে যখন পেরেছি সেই দিন আমি প্রচুর ভয় পেয়েছি। বাড়ি এসে আমি যখন রাত্রিবেলা ঘুমাই, সেদিন রাত্রিবেলা আমি স্বপ্নে দেখছি আমি ওই গলিটায়। বাবা আমার ভয় লাগছে। গাছ থেকে একটা মহিলা নেমে আসছে হামাগুড়ি দিয়ে। তো আমি দাঁড়িয়ে আছি, আমি নড়ছিও না, আমি চড়ছিও না, আমি দাঁড়িয়ে আছি চুপচাপ। গাছ দিয়ে মহিলাটা নেমে আসছে হামাগুড়ি দিয়ে,
ওটা এরম সাইডে, গায়ের অত অত কিছু মনে নেই আমার, কিন্তু হামাগুড়ি দিয়ে নেমে আসছে। আমি স্টিল দেখছি, আমার দৃশ্যটা এখন চোখের সামনে ভাসছে লিটারালি, মানে কিভাবে মানে ঘাটটার বেঁকিয়ে আমার দিকে আসছে। আমি না মুখ দিয়ে কিছু বলতে পারছি না, মানে আমার তখন মানে পুরো বডি আমার স্টিফ হয়ে গেছে, আমি কিচ্ছু বলতে পারছি না সেই সময় দাঁড়িয়ে। মনে হচ্ছে যেন চিৎকার করতে চাইছি, কিন্তু চিৎকারটা করতে পারছি না। ওনাকে সাথে আমি দেখছি, দেখতে দেখতে উনি পুরো যখন আমার কাছে চলে আসে এখানটায়, আমার ঘুম ভেঙে যায়। ভেঙে দেখছি আমি বসে আছি, কিন্তু রাত্রিবেলা একটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে তো বসে থাকতে পারে না। পরের দিন সকালবেলা প্রচন্ড সেই রাত্রিবেলাটা আমি ভয় পাই যে এরকম একটা সিন দেখে আমি কোথাও একা যেতে পারছিলাম না, কোথাও না, একটা নর্মাল গলিতেও আমি একা যেতে পারছিলাম না, ঘরেও আমি একা থাকতে পারছিলাম না। সারাক্ষণ মনে হচ্ছে দূর থেকে কেউ একটা দেখছে, দূর থেকে আমাকে কেউ একটা দেখছে। তারপরে মা বলছে, রাত্রিবেলা তুই কি বলিস ঘুমের চোখে? আমি বললাম যে সেরকম, এবার আমার কি করে মনে থাকবে আমি ঘুমের চোখে কি বলছি। আমি এবার কিছুদিন যেতে যেতে যখন দেখছি যে আর হচ্ছে না, এবার এটা এক্সট্রিম লেভেলে পৌঁছে যাচ্ছে, এবার বলতে হবে, তখন আমি মাকে জানাই যে এই এই ঘটনা হয়েছিল, এই এই ব্যাপার হয়েছিল। তো অবভিয়াসলি ঝাড়ও খাই প্রচুর পরিমাণে যে কেন গেছি, এই গেছি। তখন এবার আমাদের চেনা পরিচিত একজন আছে, টোটকা জানে, তো সে একটা কোমরে তাবিজ দিয়েছিল। তো সেটা যখন পড়েছি সেটা আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে, কিন্তু সেই যে সময়ের ঘটনাটা, যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে, সেটা মানে আমার বান্ধবীর আর একটা বন্ধুর মানে খুবই হরবেল ছিল, মানে ভাবলেই এখনো ভয় লাগে আমাদের। তো আমার যেই বন্ধু মানে এর আগে পডকাস্টে এসছে, পুটু মানে যে হচ্ছে সূর্য, সে ক্যামেরার পেছনে বসে আছে। তো আমরা বন্ধুরা মিলে প্রচুর ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কখন আমরা ওখানে দাঁড়াইনি। কিন্তু জায়গাটা দিয়ে সত্যি কথা বলতে গেলে রাত্রিবেলা গেলে না ঠিক কেমন যেন এটা লাগে, মানে কেমনই লাগে। তা আবার যদি শীতের রাত হয়, আবার 10টা বাজে, তখন এমনিতেই খালি হয়ে যায় রাস্তা, আর ওই রাস্তাটা এমনিতেই খালি থাকে। এবার অনেকে হয়তো এই বর্ণনাটা শুনে বুঝে গেছে, আমি আরেকটুখানি ভালো করে বলি জায়গাটা। তো যারা আমাদের পাড়ায় থাকে তারা যখন দেখবে তারা বুঝতে পারবে। এটা হচ্ছে ঠিক আমাদের একটা মাঠ যেখানে আমরা খেলি। এবার মাঠটা কোনটা সেটা বলবো না, মাঠের পাশ থেকে একটা গলি ঢোকে, আর সেই গলিটা থেকে একটু এগিয়ে গেলেই ডান হাতে পড়ে বাড়িটা। আর বাকি যারা চায় তারা তো অবভিয়াসলি গিয়ে তাদের নিজেদের মতো দেখতেই পারে, কিন্তু আমরা বলছি যে যেতে হবে না, বা আমরা এটাও বলছি না যে তোমরা গিয়ে দেখো। বাকিটা আমি জানি না, আমি একদমই বলবো না, বাকিটাও তোমাদের উপরে না, আমি বলছি যেতে হবে না, ব্যাস গল্প শেষ। কারণ তার খারাপ লাগতেই পারে, কারণ যখন এত কিছু হয়ে গেছে তার খারাপ লাগতেই পারে। অনেক কিছু এমন হয় যেগুলো আমাদের আশেপাশে ঘটে চলেছে কন্টিনিউয়াসলি। শুধু এটাই নয়, আরেকটা জিনিস যদি আমি বলি, মানে তো আরেকটা ব্যাপার যেটা আমি তোর চার্ট দেখেছিলাম আর কি। তো তোর চার্ট দেখে আমি তো তোকে আগেই জানিয়েছি যে তোর এগুলো অ্যাক্টিভেট রয়েছে, তো তুই বেশি ফিল করতে পারবি, যেটা নিয়ে আমরা প্রায় রোজই ডিসকাশন করি পডকাস্টে। তো আমার বাড়িতে একদম জলজ্যান্ত একজন এমন বসে আছে যে তার চারটাতে ওই সব কিছু আছে যেটা থেকে ফিল করার মতো সম্ভাবনা রয়েছে, মানে আমার থেকেও বেশি আর কি ফিল করতে পারবে। এবার অবভিয়াসলি ওর মনে তো অত জোর নেই, কিন্তু ফিল করতে পারে। এবার অনেক কিছু এমন হয় যেগুলো হয়তো বাড়িতে সব কিছু ঠিক থাকলেও কোনো একটা পার্টিকুলার ঘর এরকম থাকে যেগুলোর বাস্তু হয়তো অতটা ভালো থাকে না, তার মধ্যে যেখানে ওরা আর কি আনফর্চুনেটলি কিছু করার নেই। এবার বাস্তু চেঞ্জ করে করে কতই করে দেবে, সব কটা ঘর তো ওরকম ভাবে করা যায় না। আগে আমি ওই ঘরে শুতাম, এবার এইটার পিছনে বিশাল বড় একটা টুইস্ট আছে। তো ওর এত কিছু ঘটনা, আর আমার যদি ফার্স্ট পডকাস্টে আমার আর ওই সূর্যর মানে পুটুর যে আমাদের একটা পডকাস্ট ছিল সেটা যদি আপনারা শুনে থাকেন, তো আপনাদের হয়তো মনে থাকবে আমি একটা বলেছিলাম যে আমি একজনের অ্যাস্ট্রোলজি করছিলাম, আর সেটা করতে করতে আমার মনে হয়েছিল কিছু একটা ঘটেছে, সেটাও আবার এই ঘরে যেখানে আমরা বসে পডকাস্টটা রেকর্ড করছি। কিন্তু যেইটার সাইড এফেক্টটা পড়েছিল ঠিক ওই রুমেই যেই রুমে ওরা ছিল, আর ওদের সামনেই, মানে আমি যে বলেছিলাম যে আমার মা বাবা সবাই বুঝতে পেরেছে যে হ্যাঁ, মানে বুঝতে পেরেছে দাম করে ফেটে গেছে। বাবা তো চলে এসেছিল, কিন্তু ও আর মা বসেছিল এখানে, তো বসেছিল বা যাই হোক হোয়াট এভার কিছু একটা করছিল, কারণ আসার পরেই ওরা দুজনে শুয়েছিল। তো
সেখানে তখনই গুড নাইটটা বাস্ট করে। আর এইটা আমি জানতাম না যে ওখানে গুড নাইট বাস্ট করেছে, ওরা আমাকে পরে বলেছে ওই সময় গুড নাইট বাস্ট করেছে। আর আমার সাউন্ডগুলো ওরকম ছিল, তো কানেকশনস অবভিয়াসলি তৈরি হয়েছে যে কি হয়েছিল কি না। আর ওই ঘরটা একটুখানি ক্রিপি অবশ্যই, কারণ আমাদের বাড়িটা হচ্ছে একটা পুকুরের পাশে। এবার কোথায় বাড়ি পুকুর কোথাকার সেই সব নিয়ে আমরা বেশি কিছু বলবো না, কিন্তু এই পুকুরটা খুব একটা ভালো নয়, কারণ অনেক পুরনো পুকুর, তো অনেক গল্প আছে এই পুকুরের। আবার এইখানে যখন আমরা শিফট করেছি তার আগেই আমি এই পুকুর নিয়ে স্বপ্ন দেখে ফেলেছি, মানে বাড়ি নিয়েও আমি স্বপ্ন দেখিনি বাড়িতে শিফট করার আগে। আমিও আসার পর দেখেছি এখানে। ও আসার পরে দেখেছে সেটা তো এখন বলছে, সেটা আমি জানি না, কিন্তু আমি আসার আগে মানে যখন আমি ওখানে ছিলাম সেটা আমি কাউকে বলিনি, এই রিসেন্ট 2-3 দিন আগেই বলেছিলাম যে আমি এমন স্বপ্ন দেখেছিলাম যেটা পরে গিয়ে আমি জানতে পারি যে এটা সত্যিই হয়েছিল ওখানে। যেই স্বপ্নটা আমি কলকাতায় যখন থাকতাম ওই সময়তে আমি দেখে নিয়েছিলাম। তো কিছু একটা তো আছে। তো তুইও আমরা যখন 2-3 দিন আগে বললি তখনই আমি জানতে পারলাম যে পুকুরটা এরকম হয়েছে, নয়তো আমিও দেখে রেখেছিলাম কিন্তু কিছু ভাবিনি। তুই যখন বললি তখন আমি 2-2-4 করতে পারলাম যে কি হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ির মধ্যে ও আর আমি হচ্ছে ভাই বোন, আর দুজনেরই এরকম ইনস্টিংক্ট আসে যার জন্যে আমরা বুঝতে পারি। বাবা মায়ের মধ্যে অতটা নেই, কারণ ওরা অতটা ঠিক মানে বাবা বুঝতে পারলেও বোঝায় না, কারণ বাবা হ্যাঁ। যখন কোনার ঘরে শুতো বাবাও বুঝতে কোনার ঘর পারতো। মানে হচ্ছে আমরা ওই ঘরটারই কথা আচ্ছা, বলছি হ্যাঁ। যেখানে আমরা মানে মানে যেখানে এখন ওরা শোয়েট হয়ে আর কি, মানে ওটা ওদের বেডরুম। তো এবার ওইটা হয়তো খারাপ নয় যেটা আমরা করেছি, তো ওইটা নিয়েও একটুখানি ডিসকাশন তাহলে যে করাই যায়, যখন ফ্যামিলি পডকাস্ট হচ্ছে তো করাই যাক। এবার কে সেটা আমি রিভিল করব না। এবার আমার কিছু মনে হয়, কিছু ভাবনা চিন্তা আছে যে ওই একটা পার্টিকুলার রিজনের জন্য ওই রুমটা বানানো হয়েছিল, কোনো একজনের থাকার জন্যে, যে আমার খুব কাছের। ও দেখেনি কিন্তু আমি দেখেছি। তো যখনই আমি ওইখানে শুতাম আগে, ঠিক রাত্রির 2:30-3টে, যেখানে আমার মনে হতো একটুখানি চোখটা লাগবে লাগবে আর কি, ওই সময়তে যখন আমি এক তো হয় আমাদের, এবার প্রথমে বলে দিই আমার বিছানাটা কীরকম। তো বিছানাটা হচ্ছে এক জায়গাতে, তার একদম সাইডেই রয়েছে একটা পাঁচিল, যেই পাঁচিলে রয়েছে এরকম জানলা দুখানা, মানে বক্স জানলা টাইপের, একটা এই জানলা আরেকটা জানলা, তো বক্স জানলা টাইপের। তো ওইটার সাথে লাগোয়া খাট, আর তার জায়গাটাতে বাকিটা ফাঁকা। এখন হয়তো অনেকটা চেঞ্জ হয়েছে, বাট ওই সময় ওরকম ছিল। তো আমি যখনই ঘুরতাম ওই জানলার দিকে ঘুরে, তো তার মানে কি হতো যে ফাঁকা এরিয়াটা, মানে যেখানে বিছানাটা শেষ আর একটা রাস্তা হয় আর কি, যেরকম গেট থেকে ঢুকে হাঁটা চলার মতো ওই জায়গাটা, তখনই পুরো স্পষ্ট একটা আওয়াজ হতো পায়ের। 110% আমি পায়ের আওয়াজ পেতাম। আওয়াজটা শেষ হতো আর আমার ঠিক, কারণ আমি এরকম বালিশে মাথা দিয়ে যদি আমি এরকমভাবে শুই, তো যদি আমার পাশে কেউ একজন বসে তো বিছানাটা একটু ডেবে যাবে। তো সেরকম প্রত্যেক দিন বিছানাটা এরকম ডেবে যেত। আমি প্রথম 2 দিন 3 দিন 4 দিন ভাবতাম যে আমার হয়তো মনের ভুল, যখন, কারণ ওটা তো আর হঠাৎ করে বোঝা যায় না। আমি একা শোয়া শুরু করেছি, তার বেশ 1-2 মাস পরে গিয়ে কোথাও না কোথাও ওটা বোঝা চালু হয়েছে। আমি ভাবতাম মনের ভুল। তারপরে একদিন হঠাৎ করে মুখটা ঘুরিয়ে দেখলাম যে দেখলাম কিছুই নেই। আর বিছানাটা ডেবে রয়েছে সেটাও আমার মনে হতো যে উঠছে আস্তে আস্তে, মানে ডাবাটা ধীরে ধীরে উঠছে। কিন্তু ওখানে না আমার হাত ছিল না বালিশ, মানে একটা বালিশ রাখলে দুদিকেই ফাঁকা থাকে বিছানার, তুই তো জানিসই। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো দুদিকেই মানে একদিকটা পুরো ডেবে থাকতো। আমি ভাবতাম হয়তো শুধু আমার সাথেই হচ্ছে। কিন্তু তারপরে যখন অনেক দিন বাদে গিয়ে যখন আমি রুমটা শিফট করি, মানে আমি এই রুমে আসি যেখানে আমি এখন আছি, কারণ আমার অবভিয়াসলি সেট আপের জন্য একটু বড় রুম লাগতো, তো আমি এই রুমে শিফট হই। তো তারপরে বাবা ওখানে শোয়া শুরু করে, বা তার আগেও শুয়েছিল। কিন্তু আমি এখানে আসার পরে, এই রুমে শিফট হওয়ার পরে আমি গিয়ে বাড়ির লোকের সাথে শেয়ার করি যে আমার সাথে এরকম হতো। তখন আমার বাবা বলে যে হ্যাঁ, এটা আমার বাবাও ফিল করেছে। আবার আমাদের যে মানে একটা আছে কানেক্ট করে আর কি, বাথরুমের পাশে ওই ঘরটা, মাঝখানে একটা কানেক্টর, তার পাশে আরেকটা ঘর যেখানে এখন ডাইনিং হয়ে গেছে, কিন্তু আগে ওটা বেডরুম ছিল। তো সেই জায়গাটার মধ্যে একটা ছোট কানেক্টর আছে, যেটা আমার বন্ধুরা তো খুব ভালো করেই জানে, যারা আমাদের বাড়িতে এসছে তারাও জানে। কিন্তু এই নয় যে আমার বাড়িটা হন্টেড, জাস্ট সেইং।
বাট বিষয়টা হচ্ছে এগুলো হয়। আর এই যে যার কথা আমি এখন বলছি, সে কখনোই কোনো ক্ষতি করেনি, কিন্তু আমার প্রত্যেকটা সময় মনে হয়েছে যে আমাকে প্রোটেক্ট করেছে। এবার সেটাকে আমি নাম একদমই বলবো না, আমি বলতেও চাই না, কিন্তু আমি ফিল করি যেটা সেটা আমি জানি। কিন্তু প্রত্যেকটা টাইমে আমার মনে হয় যে আমার সাথে দুজন আছে, মানে দুজন নয়, এক তো হচ্ছে মা কালী, যার আমি মানে বিশাল ভক্ত, মানে সে তো প্রোটেক্ট করেই নি। এবার যিনি আরেকজন আছেন তিনিও আমাকে প্রোটেক্ট করে, তিনিও মা কালীর খুব বড় ভক্ত ছিলেন। আর মানে খুবই ভালো ছিল সে। আনফর্চুনেটলি ও দেখতে পায়নি, ও যেই বছর জন্মেছে তার আগের বছরই। হ্যাঁ, এটাও একটা কানেকশন আছে। হ্যাঁ, আগের বছর সোমবার দুপুর 2:10 মারা গেছিল। তো নেক্সট ইয়ার আমি সেই দিন মানে মৃত্যুবার্ষিকী ঠিক পরের দিন সোমবার দুপুর 2:10 আমি হয়েছি। তো মানে 1 বছর পর বলে নাকি সে মুক্তি পায়, তো এই জিনিসটা নাকি বলা হয়। তো সেই সময়টাই আমি হয়েছি। টাইমিংটা সোমবারটা পুরোটাই সেম, শুধু ডেটটা একটু উপর নিচে, কিন্তু ঠিক আছে। এবার যদি এটা আমি কানেক্ট নাও করি, তা অনেকেই বলতে পারে কোইন্সিডেন্ট হতেই পারে কোইন্সিডেন্স, তো সেই জায়গাটা থেকে। কিন্তু আমি যেটা ফিল করেছি সেটা তো কখনো কোইন্সিডেন্স হতে পারে না। আর আমরা যখন কোনার ঘরে গেলাম, মানে যে ঘরটার কথা হচ্ছে, বাবা আমাদের যখন বেডরুমটাই পুরো শিফট হয়ে গেল, মানে আমিও এটা শুনেছি, কিন্তু এতটা লেভেলে শুনিনি যে বসছে কেউ, এত কিছু না, কিন্তু ঘরে ঢুকতো না। কারণ ততদিনে খাটের যে পজিশনটা ওটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা যখন ওখানে গেছিলি তখন পুরো খাটের পজিশনটাও চেঞ্জ হয়ে গেছিল, খাটের সাইজটাও চেঞ্জ হয়ে গেছিল। কারণ খাটটা তো এইটা যেটা আমার ঘরে এখন পাতা আছে, এই খাটটা আগে ওইখানে ছিল। তো খাটের সাইজটা বড় হয়ে গেছে বলে কি, তো ওখান থেকে গিয়ে কেউ তো বসতে পারবে, কাঠের উপরে থোড়ি বসবে। তো এটাও তো বলে, এবার যে মানে সে এখন নেই মানে এই নয় যে সে যেখানে খুশি বসবে, তারও তো একটা কমফোর্টেবল জায়গা লাগবে নাকি। এবার ওখানে মানে আমাদের পায়ের দিকটা গেটটা পড়তো, মানে যেরকম আমি এরকম তাকিয়ে বসে আছি সেরকম দিকে গেটটা পড়তো আর কি। এবার পায়ের ঘষতে ঘষতে, এমনি নর্মাল না, ঘষতে হাঁটছে, নর্মাল হাঁটতো না, ঘর্ষণ অবস্থা। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন থেকে বাদ, এটার আমার কানের ভুল না, যে আমি শুনতে ভুল করছি। তখন আমি আস্তে আস্তে আমার ঘাম ধরতে শুরু করলো, যে বুঝতে পারছি যে ব্যাপারটা কি হচ্ছে। তার আগে তুই বলে ফেলেছিস অলরেডি যে কি হয়। হাত দিয়ে আমি শুধু মনে মনে ডাকছি, ঘরে না ঢুকুক, বাইরে হাঁটাহাঁটি করুক, আমি এটা ভাবছি, কারণ আমি তো দেখিনি। আমার মনে একটা ভয়, তোর মনে ভয় থাকবে, কিন্তু আমার মনে কখনোই সেই নিয়ে ভয়টা আসেনি। হ্যাঁ, এবার এটা হয়, এবার তুই যখন তাকে নিজের জন্মের পর থেকে কখনো দেখিসনি, তো তুই তো আর বুঝতে পারবি না যে সে কিরকম ছিলেন, কিন্তু আমি তো জানি সে কিরকম ছিলেন, তো সেই জায়গাটাতে হতেই পারে। তো আজকের যে পডকাস্টটা ছিল ওটা অনেকটাই পার্সোনাল ছিল। এবার আমি জানি না আপনাদের কেমন লাগবে। আজকে আমি লাইক করতে বলবো না, সাবস্ক্রাইবও করতে বলবো না, আপনাদের উপরে সব কিছু। যদি আপনারা চান করবেন, না করলে অবভিয়াসলি আপনাদের ভালো লাগেনি। বাট হ্যাঁ, আমি এইটুখানি বলবো যে আপনারা নিজেরা অন্তত যদি কোথাও যান, রাত্রিবেলাটায় বেশি ইয়ার্কি মারবেন না তাদেরকে নিয়ে, যেটা ওরা করেছে, যে ভুলটা হয়ে গেছে এটা কারণ আমার মনে হয় যে কাউকেই অসম্মান করাটা না ঠিক নয়। এবার সে বন্ধু হলো সেটা আলাদা বিষয়, বন্ধুদের সাথে ইয়ার্কি ফাজলামো করাই যায়, কিন্তু এবার যাদেরকে তুমি চেনো না তাকে নিয়ে তুমি ইয়ার্কি ফাজলামো করছো, তাদের খারাপ লাগতেই পারে। কারণ সবাই তো আর জানে না তার সাথে তার জীবনে কি কি ঘটনা ঘটে গেছে, বা আমরা এটাও জানি না। আমরা তো শুধু এখানে একটা প্যারানর্মাল জিনিস নিয়ে কথা বলছি, কিন্তু নর্মাল লোকের লাইফেও আমরা অনেক সময় দেখি যে কেউ কাউকে নিয়ে এমন মানে মস্করা করছে যে সেটা তার ভালো লাগছে না। বন্ধুদের লেভেলে, আমি আরেকবার বললাম, বন্ধুদের লেভেলে চলে, কিন্তু কাউকে এমন যার পছন্দ নয় কোনো জিনিস, হতেই পারে তার জীবনে অনেক প্রবলেম চলছে, যার জন্য হয়তো তার সাথে এরকম কিছু একটা হচ্ছে যেটা আমাদের জন্য হাস্যকর লাগতে পারে, বাট সেই নিয়েই আর কি মারাটা ঠিক নয়। তো ওই আমি যেরকম বললাম, সাবস্ক্রাইব করতে বলবো না। তো আজকের জন্য এইটুখানি, আবার দেখা হবে পরের এপিসোডে। আর পরের এপিসোডটা আশা করব যে আরও আপনাদের সাথে ইন্টারেস্টিং কোনো লোকেদের দেখা করাই। আর ধীরে ধীরে আমাদের কিছু হিন্দি এপিসোডও আসতে চলেছে, তার জন্যও ওয়েট করুন।